This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. প্রবীণদের মর্যাদার কথা বারবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুরে কি তার প্রতিফলন দেখা গেল? রায়গঞ্জে মমতার সভায় রীতিমতো মঞ্চ আলো করে থাকলেন একদা বিদ্রোহী আব্দুল করিম চৌধুরী। দলনেত্রী তাকে সিনিয়র লিডার বলে সম্বোধন করতে ক্ষোভ ভুলে গেলেন করিম। একটি সম্বোধনে পুরনো মমতাকে ফিরে পেলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক। কিন্তু জেলা সভাপতি কানাইয়া লালের সঙ্গে করিমের গন্ডগোল কি মিটবে? দুই নেতাই সবটা কিন্তু বোঝালেন না। আমাদের সিনিয়র লিডার করিম চৌধুরী, মমতা ব্যানার্জি ওইভাবে আমাকে রিগার্ড করেন, ওইভাবে আমাকে মানেন। উনি সিনিয়র লিডার, সব জায়গায় উনি বলেন। গত বিধানসভা ভোটের পর থেকেই তিনি উত্তর দিনাজপুরের তৃণমূলের রাজনীতিতে কোণঠাসা হয়ে ওঠেন বিদ্রোহী। কখনো তৃণমূলের নির্দেশ উড়িয়ে পঞ্চায়েতে নির্দল দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন, কখনো হুঁশিয়ারি দিয়েছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গে বরাবরের ঠোকাঠুকি সামনে এসেছে করিমের। এই প্রেক্ষাপটে লোকসভা ভোটের আগে উত্তর দিনাজপুর জেলার রাজনীতিতে বদলের ইঙ্গিত। রায়গঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় একেবারে দলনেত্রীর পাশে জায়গা পেলেন আব্দুল করিম চৌধুরী। বক্তব্যের শুরুতেই করিম চৌধুরীকে সিনিয়র লিডার বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী। এতেই অভিমান গলে জল করিমের। 5 বছর পর সরাসরি দলনেত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পেলেন প্রবীণ এই তৃণমূল বিধায়ক। ফিরিয়ে পেলাম মমতা দিয়ে, মমতা দিকে আমি আবার ফিরিয়ে পেয়ে গেলাম। সেই আগের মমতাকে পেলেন? ওই আমি মমতা দিকে আবার ফিরিয়ে পেলাম। আমি ভেরি হ্যাপি ফর দিস। সেই 1977 সাল থেকে ইসলামপুর থেকে জিতে আসছেন করিম চৌধুরী। এই কেন্দ্রের তিনি 11 বারের বিধায়ক। তবে 2016 বিধানসভা ভোটে কংগ্রেসের কানাইয়ার কাছে হেরে যান করিম। এর কিছুদিন পরেই কানাইয়া তৃণমূলে যোগদান। আর জেলা সভাপতি হওয়ার পর থেকে সমীকরণ বদলাতে থাকে। দুই নেতার বিরোধ বরাবর সামনে আসে। তাৎপর্যপূর্ণ বিষয়টি হলো, এদিন মমতার মঞ্চের পাশে দেখা যায় বিবাদমান দুই নেতাকে। নির্দেশের পর কানাইয়াদের সঙ্গে আপনি বসবেন? কেন বসে একদম বসুন না। চিন্তা ভাবনা ওকে করতে হবে, মমতা নিজেই চিন্তা ভাবনা করে ঠিক করেছে। ওকে চিন্তা করতে হবে যে করিমদার সঙ্গে থাকলে তাহলে কিছু অন্য রাস্তা ধরতেই হবে। বিবাদের কথা উড়িয়ে দিলেও করিমকে হালকা ছলে খোঁচা দিতে ছাড়েননি কানাইয়ালাল। হয়তো উনি যেটা কথা বলছেন সেটা আমার হয়তো মনোপুত হচ্ছে না, কিন্তু তাতে তো কোনোদিন নিজেদের মধ্যে বিভেদ হয় না। আমরা তো একসঙ্গেই আছি, কোনো অসুবিধা নেই। নিশ্চিন্ত থাকুন, আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। ওনার বিদ্রোহীটা সকালে হয়, সন্ধ্যাবেলা আবার মিলে যান, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একটা সময় বিদ্রোহী এমএলএ বলে নিজেকেই ঘোষণা করেছিলেন এই আব্দুল করিম চৌধুরী। আজকে তার এই মানভঞ্জন তা কতদিন স্থায়ী হয় সেদিকে কিন্তু নজর থাকছে সকলের। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা। উত্তর দিনাজপুরে তৃণমূলের দ্বন্দ্ব মেটা নিয়ে যখন নানা অঙ্ক, তখন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফরের মধ্যেই ধূপগুড়িতে দেদারে চলছে সরকারি জমি দখল। অভিযোগ, তৃণমূলের একাংশের মদতে নয়নজুলি ভরাট করে চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। আর সেই খবর সংগ্রহে গেলে জমি মাফিয়ার বাধার মুখে পড়ে TV9 বাংলা। বালি ফেলে পূর্ত দপ্তরের জমি যে ভরাট করা হচ্ছে তা আমাদের ক্যামেরার সামনে মেনেও নিয়েছে অভিযুক্তরা। জাতীয় সড়কের পাশে নয়নজুলি ভরাট নিয়ে একে অপরের দিকে আঙুল তুলেছে তৃণমূল এবং বিজেপি। হাত বাড়ালেই জাতীয় সড়ক। ধূপগুড়ি থেকে গয়েরকাটাগামী এশিয়ান হাইওয়ে 48-এর পাশে থাকা নয়নজুলি এভাবেই চলছে ভরাট। জাতীয় সড়কের পাশে গাড়ি গাড়ি বালি ফেলে একটু একটু করে দখল হয়ে যাচ্ছে পূর্ত দফতরের জমি। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। সোমবার তার কর্মসূচি ছিল জলপাইগুড়ির রাজগঞ্জে। সেখান থেকে 35 কিলোমিটার দূরে ধূপগুড়িতে নয়নজুলিতে ভরাট। এই খবর সংগ্রহ করতে গেলে জমি মাফিয়ার বাধার মুখে পড়ে সংবাদ মাধ্যম। আমি বলছি, আপনি ফটো তুলতেছেন কেন? এটা কি আপনাদের রেস্টার জায়গা? এই জায়গাটা কোনটা? এই যে যেখানে কালভার্ট বসে, এটা কি আপনার রেস্টার জায়গা? এটা তো পিডব্লিউডির জায়গায় কালভার্টটা কে বসাচ্ছে? আমরাই বসাচ্ছি। আপনি বসাচ্ছেন? পারমিশন নিয়েছেন? পারমিশন তো নেওয়া হয়নি। জমি মাফিয়ার ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পাচ্ছে না এলাকার বাসিন্দারা। এভাবে সরকারি জমি দখলে তারা বেজায় ক্ষুব্ধ। জলসেচ ব্যবস্থা করার জন্য বসানো হচ্ছে। আচ্ছা,
ওনার নাম হচ্ছে দুলাল সরকার। দুলাল সরকার, সরি ঘোষ। দুলাল ঘোষ কোথাকার বাসিন্দা? ধুপগুড়ির। কৃষি জমির ক্ষতি হয়ে যাবে কি? আর আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেক্ষেত্রে জল আটকে যাবে কি? ধূপগুড়ি যেখানে জমি ভরাট হচ্ছে সেই ঠাকুরপাট এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য কিছুই জানেন না বলে দায় এড়িয়েছেন। বিজেপির অভিযোগ, তৃণমূল ও প্রশাসনের মদতে চলছে সরকারি জমি দখল। পাল্টা জবাব দিয়েছে শাসক দল। তৃণমূল কংগ্রেসের একাংশের মদতে এই ধরনের নয়নজুলি ভরাটে সরকারি সম্পত্তি বিনষ্ট হয়েছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিএলও ডিএলও এখানে দর্শকের ভূমিকা পালন করছে। এর থেকেই পরিষ্কার একটা অপদার্থ সরকার, চোরের সরকার, যেখানে সরকারি জায়গা বিনষ্ট করছে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ। আমরা দেখছি বিজেপির লোকরাই এই কাজের সঙ্গে বেশি যুক্ত হয়ে পড়ছে। ঠিক আছে, যে আমার দলের যদি কোনো নেতা এর মধ্যে যুক্ত থাকে অবশ্যই দল এই বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একাধিক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন সরকারি জমি দখল করা যাবে না। এলাকাবাসীর প্রশ্ন, কিভাবে এত সাহস পাচ্ছে জমি মাফিয়া? মাথায় রয়েছে কাদের হাত? কেন পুলিশের চোখের সামনে সব ঘটলে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন নেওয়া হচ্ছে না শতপ্রণোদিত পদক্ষেপ? জলপাইগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। শহরাঞ্চলে তো বটেই, ইদানিং মফস্বল এমনকি গঞ্জ এলাকাতেও অভিভাবকদের মধ্যে প্রবণতা বাড়ছে ছেলে মেয়েকে সরকারি স্কুলে না দিয়ে বেসরকারি স্কুলে ভর্তি করা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় কিন্তু একটা স্কুলের সন্ধান আমরা পেয়েছি, যেখানে সরকারি স্কুল, পঠন পাঠন মোটামুটি ভালোই হয়, কিন্তু পরিকাঠামো খুবই দুর্বিষহ। এই স্কুলে একেবারে পার্মানেন্টলি 2টো ক্লাস খোলা আকাশের নিচে হয়, আর যে ক্লাসগুলো ছাদের নিচে হয় সেই ঘরগুলোরও অবস্থা তথৈবচ, খুবই সঙ্গীন। শিক্ষক থেকে শুরু করে অভিভাবকরা তারা বলছেন, আমরা বলে বলে ক্লান্ত, তবু কোনো সংস্কার সাধন হচ্ছে না স্কুলে। এদিকে স্কুল পরিদর্শক তিনি বলছেন, যথাস্থানে জানানো হয়েছে, এখন অপেক্ষাই সার। আমরা বড়, তাই আমরা ক্লাসে বসি। আমাদের অনেক বছর ধরেই আমরা যখন ছোটবেলায় আমরাও ফাঁকেই পড়েছি, ওরাও এখন ফাঁকেই পড়েছে। ভাবুন, একটু বড় হলে ক্লাসরুমে পড়াশোনার সুযোগ মিলবে, আর ক্লাস 1 পর্যন্ত পড়তে হবে আকাশের নিচে। বছরের পর বছর এভাবে স্কুলের মাঠে ক্লাস চলছে পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার চাঁদুর প্রাথমিক বিদ্যালয়। 100 বছর পূর্ণ হতে যাচ্ছে স্কুল, কিন্তু তারপরেও স্কুলের বেহাল অবস্থা। এলাকার মানুষ তারা যেটা জানাচ্ছেন যে স্কুল বিল্ডিংয়েরও বেহাল পরিস্থিতি। এই মুহূর্তে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 200। বাচ্চাদের পড়ান 4 জন শিক্ষক ও 1 জন শিক্ষিকা। দ্বিতীয় শ্রেণীর পর ক্লাসরুম পেলেও তার হালও খারাপ। স্কুলের এমন অবস্থা দেখে সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। এখানে বাচ্চাদের পড়ানোর অযোগ্য বলে মনে করি, কারণ এখানে একটা তো বিল্ডিং নেই। বিল্ডিং যদিও আছে, সেগুলো ছোটো ছোটো বিল্ডিং, সেগুলো ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। কখন ছাদ বাচ্চাদের গায়ে ভেঙে পড়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। বাচ্চাদেরকে পাঠাতে আমাদেরকে এখানে ভয় লাগে। বিল্ডিং পুরো ভাঙন অবস্থায় পড়ে আছে। আমরা চাইছি দ্রুত যেন বিল্ডিংটা তাড়াতাড়ি হয়, বাচ্চারা এইভাবে গাছতলায় না পড়াশোনা করে। শতবর্ষের দোরগোড়ায় স্কুল, এখনও সবার ক্লাসরুম না থাকায় প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন শিক্ষকরা। প্রি প্রাইমারি এবং ক্লাস 1 তাদেরকে আমরা বাইরেই বসাই। এবার বৃষ্টির সময় যেটা হয় দুয়ারগুলোতে বসানো যায়, তাছাড়া উপায় থাকে না। শীত, গ্রীষ্ম, বর্ষা সবই এদেরকে আমাদেরকে সহ্যই করতে হয়। এই মুহূর্তে চাই আমাদের নতুন করে বিল্ডিং দেওয়া হোক, যাতে আমার সমস্ত ছাত্রছাত্রী এই গাছতলায় না বসে আমরা যেন রুমের মধ্যেই ভালোভাবে পাঠদান করতে পারি। কেন পড়ুয়াদের বছরের পর বছর আকাশের নিচে পড়াশোনা করতে হবে? স্কুল পরিদর্শক অবশ্য বলছেন, যেখানে জানানোর তা নাকি হয়ে গেছে। আমরা প্ল্যান এস্টিমেট করে ইতিমধ্যে জমা দিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো আছে এবং আশা করি খুব তাড়াতাড়ি সমাধান হবে। সকলেই চাইছেন দ্রুত স্কুলের উন্নতি হোক। এখন দেখার প্রশাসনের কবে টনক নড়ে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা।